অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, রুখে দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। দেশকে কলঙ্কিত করার চেষ্টায় পরাজিত শক্তি, বলছে বিএনপি। টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে পাহাড় প্রকৃতি সবখানে উৎসবের আমেজ। শিশুদের পদচারণায় মুখর চিড়িয়াখানা, বইয়ের চরিত্র সামনাসামনি দেখায় উচ্ছ্বাস। ঈদের তৃতীয় দিনেও লঞ্চ ট্রেনে যাত্রীদের ভিড়, নারীর টানে ঢাকা ছাড়ছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগে ফিরতে শুরু করেছেন অনেকে। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন শুরু, অংশ নিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুস মোদি সাইডলাইন বৈঠক হলে দুদেশের জন্য ইতিবাচক মত বিশ্লেষকদের। মহাসড়কে বিপজ্জনক বাঘ, লবণবাহী গাড়ি ও থ্রি হুইলারের অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। যাত্রা নিরাপদ করতে ইন্টারসেকশন ও লেভেল ক্রসিংগুলোকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গুরুত্বপূর্ণ এই সড়কে দুর্ঘটনার বড় কারণ হিসেবে ঝুঁকিপূর্ণ বাঁকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করেছে যাত্রী কল্যাণ সমিতি। এই এক লেনের জাতীয় মহাসড়কে দূরপাল্লার বাসের সাথে ইজি বাইক, নসিমন করিমন, মাইক্রোবাস, কার, মাইক্রো একই সাথে পাল্লা দিয়ে চলছে, ফলে এখানে দুর্ঘটনার মাত্রা অনেকটা বেড়ে গেছে। নিরাপদ সড়ক চাই বলছে স্বস্তির ঈদযাত্রা দুর্ঘটনার কারণেই বিপজ্জনক হয়ে উঠেছে। ঈদের আগে সড়কে যথাযথ মনিটরিং থাকলেও ঈদ শুরুর পর সেটির অভাবেই বেড়েছে সড়ক দুর্ঘটনা। যতদিন পর্যন্ত চালক ঠিক না হবে, মালিক না ঠিক হবে এবং যাত্রীরা ঠিক না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে পরিশ্রমটা করতে হবে। আমাদের কিন্তু সারাক্ষণে কিন্তু মনিটরিংটা রাখতে হবে। মনিটরিং না রাখলে পরে এই দুর্ঘটনা কিন্তু কমানো যাবে না। সড়ক পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন মহাসড়কে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ঝুঁকিপূর্ণ বাঁক, ইন্টারসেকশন ও লেভেল ক্রসিং। পাশাপাশি লবণবাহী গাড়ির অনিয়ন্ত্রিত ও থ্রি হুইলারের বেপরোয়া চলাচলকেও দায়ী করেন তারা। সাইন মার্কিং বা বাঁকের প্রশস্ততা করা, ইন্টারসেকশনের ভিশনটাকে ঠিক রাখা, এগুলো করা হয় না। ফলে দেখা যাচ্ছে চালকরা কনফিউজ হয়ে যায় অনেক সময় এবং দুর্ঘটনা ঘটে। স্পিডিংটা নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন। তারপর হচ্ছে যে লবণবাহী গাড়ি চলাচলের জন্য স্ট্যান্ডার্ড নির্দেশনা, গাইডলাইন তৈরি করা, যাতে কোনোভাবেই স্পিল আউট করতে না পারে পানি, এবং হচ্ছে থ্রি হুইলারগুলোকে আমার রাস্তা থেকে সরাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। দেশে চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনায় একথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ টাকা ঢেলে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, অপপ্রচারের শিকার হচ্ছে বিএনপিও। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী চরমপন্থীরা, এই শিরোনামে 1 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। প্রতিবেদনটি প্রকাশের পরপরই এটিকে বিভ্রান্তিকর, একপাক্ষিক বলে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। বুধবার এ নিয়ে কথা বলেছেন সরকারের দুইজন উপদেষ্টা। একাধিক থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। আর কুমিল্লায় তথ্য উপদেষ্টা বলেছেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। নিউ ইয়র্ক টাইমসের বিভ্রান্তিকর প্রতিবেদনের সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অবৈধ টাকা ঢেলে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে পরাজিত শক্তি। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিকে টার্গেট করে একটা
জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি যে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। জনগণের স্বার্থবিরোধী কোনো কিছুই বিএনপি সমর্থন করে না বলেও জানান মির্জা ফখরুল। কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লন্ডন পার্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ঘুরলেন ছেলে তারেক রহমান। দলটির অফিসিয়াল ফেসবুক পেজের এক ভিডিওতে দেখা যায় বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সচিব মাসুদুর রহমান পার্কের ফুটপাতে ঘোরাচ্ছেন। দুপুরের সময় আরও থাকছে। অসময়ের ভাঙনে সাতক্ষীরায় 10 গ্রামে হাহাকার, সুপেয় পানির সংকট প্রকট। 2 দিন পর বিকল্প রিং বাঁধ দেওয়ার কার্যক্রম শুরু। ঈদের তৃতীয় দিনেও বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দে ঈদ উদযাপন করছেন সারা দেশের মানুষ। আজও ছোট্ট সোনামণিদের পদভারে মুখর জাতীয় চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম ও ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। উৎসবেও ইতিহাস ঐতিহ্যকে স্মরণে রাখতে অনেকেই ঢু মারছেন লালবাগ কেল্লায়। ঢাকার বাইরের দর্শনীয় স্থানগুলোতেও উপচে পড়া ভিড়। নাচে গানে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। ঈদের তৃতীয় দিনেও আনন্দে ভাটা পড়েনি এক চুলো। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে কেউ চড়ছেন নতুন নতুন রাইডে, কেউ ওয়াটার কিংডমে গা ভাসাচ্ছেন বাদ্য বাজনার তালে তালে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকেই ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক নগরের ব্যস্ততা পেছনে ফেলে একটু স্বস্তি খোঁজার চেষ্টা। আগে আমার ছেলে মেয়েকে নিয়ে আসতাম, এখন সেই ছেলের বাচ্চাকে আমি নিয়ে আসছি। ফ্যামিলিকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। বেবিদের নিয়ে আসছি, হাজবেন্ডকে নিয়ে আসছি। এদিকে প্রকৃতির সান্নিধ্য পেতে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় আসেন ছোট্ট সোনামণিরা। বানর, বাঘ, উটপাখি, হাতি সহ নানা পশু পাখি দেখে শিশু কিশোরদের চোখে মুখে উচ্ছ্বাস। টাইগার দেখতে আসছি, এখানে কত বাঘ, কত হরিণ। তো বাচ্চারা সবসময় দেখতে চায়, নিয়ে আসতে ঈদের আনন্দ মানেই তো বাচ্চাদের সাথে এরকম ঘোরা। বিনোদন কেন্দ্র ছাড়াও পরিবার পরিজন নিয়ে ঐতিহাসিক স্থানগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাজধানীবাসীর অনেকেই ঢু মারছেন লালবাগ কেল্লায়। ঢাকার বাইরে দর্শনীয় স্থানগুলোতেও একই চিত্র। ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানে, আর প্রকৃতিকন্যা সিলেটের সৌন্দর্যেও মুগ্ধ দর্শনার্থীরা। এখানে এর আগে আসা হয় নাই, তো দেখা গেল যে এখানে আসি। সব সময় তার সময় হয় না হাজবেন্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে ঘোরার। দেশবাসীর ঈদ আনন্দে নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ ও নরসিংদীর ড্রিম হলিডে ওয়াটার পার্কে আছেন আশিকুর রহমান পিয়াল। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। কাজল, ভরপুর লোকজন জমজমাট উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে প্রবেশ করছে এবং সেই প্রবেশের অপেক্ষার পালাটা কিন্তু শেষ হচ্ছে ভিতরে প্রবেশের পরে। এবং এখন পর্যন্ত যদি বলি দুপুর সময় জমজমাট পরিবেশ, জমজমাট অবস্থায় কিন্তু যারা সকালে ঢুকেছিলেন, প্রবেশ করেছিলেন, তারা এখন অনেকেই ফেরত চলে যাচ্ছে নির্দিষ্ট নিজ নিজ গন্তব্যে। এবং বলা চলে যে উৎসুক যে পরিবেশ, উৎসুক যে চেহারার ছাপ চোখে মুখে, সেটি কিন্তু শিশু কিশোরদের চোখে মুখে সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে, যে তারা যেটি বাসায় বসে থেকে যেটি দেখে বই পুস্তকে, সেটি কিন্তু জীবন্ত সেই পশু পাখিকে এই চিড়িয়াখানায় এসে সেটি দেখা, দর্শন করা, সেটি তাদের কিন্তু চেহারায় কিন্তু ফুটে উঠেছে। এবং অভিভাবকরাও যেটি বলছেন যে তারা এই ছুটির দিনগুলোকে খুব প্রাণবন্তভাবে শিশুদের নিয়ে সময় কাটানোর জন্য এই দর্শনীয় স্থানে তারা এসছেন এবং পরিবেশ, প্রকৃতি এবং জীব জন্তুর সাথে কিন্তু তারা, পশু পাখির সাথে তারা কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছেন তাদের শিশুদের। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে পরিচালক আছেন, যার কর্তৃপক্ষ, তারা কিন্তু বিষয়টি জানিয়েছে যে সব ধরনের ব্যবস্থাপনা যতটা করা দরকার দর্শনার্থীদের জন্য তারা সেই ব্যবস্থা নিয়ে আছেন। এবং শনিবার পর্যন্ত যদি সাপ্তাহিক ছুটি যে টানা চলে যাবে ঈদের ছুটি, সেই ছুটি পর্যন্ত বলা চলে যে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন, পানি থেকে শুরু করে টয়লেট ব্যবস্থাপনা, সব ধরনের ব্যবস্থাপনা আছে তাদের। সেক্ষেত্রে বলা চলে যে প্রতিদিন কিন্তু
কিন্তু লাখো দর্শনার্থীর কিন্তু সমাগম কিন্তু হবে, এমনটি কিন্তু বলছেন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন। এবং এই ব্যবস্থাপনার আলোকে বলা চলে যে জাতীয় এই চিড়িয়াখানাকে আরও যুগোপযোগী করার পরিকল্পনা রয়েছে তাদের, এমনটি বলছেন, যেখান থেকে আগামী দিনে যারা দর্শনার্থী আসবেন তারাও কিন্তু আরও বেশিভাবে এখানে প্রাণবন্তভাবে উৎসবমুখর পরিবেশে তারা এই সময় কাটাতে পারবেন। তো আমার কাছে এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ। বিনোদনের আরও খবর জানাতে নরসিংদী থেকে যোগ দেবেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। ঈদের তৃতীয় দিনে কিন্তু নরসিংদীর যে ড্রিম হলিডে পার্কটি আছে সেই ড্রিম হলিডে পার্কে কিন্তু আজকে দর্শনার্থীদের ভিড়ে কিন্তু কানায় কানায় আসলে পূর্ণ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ড্রিম হলিডে পার্কের যে ওয়াটার পার্কটি আছে বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটার পার্ক, সেই ওয়াটার পার্কে কিন্তু এই যে ডিজে মিউজিকের তালে তালে ঢেউয়ের সাথে সাথে এবং এই যে সারা বছরের যে ক্লান্তি ভাব আছে মানুষজনের ভিতরে, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জেলা থেকে এই পার্কে এসে যে ওয়াটার পার্কটিতে আছে তারা কিন্তু হই হুল্লোড় করছে, গোসল করছে, ধাপাধাপি করে কিন্তু তারা সারা বছরের ক্লান্তির ভাবটা কিন্তু দূর করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতি বছরই কিন্তু এই যে ড্রিম হলিডে পার্কটি আছে সেই ড্রিম হলিডে পার্কে কিন্তু নতুন নতুন রাইড কিন্তু তারা সংযোজন করে দর্শনার্থীদের জন্য। যেহেতু আন্তর্জাতিক মানের ড্রিম হলিডে পার্ক, তারা এই পার্কটিকে কেন্দ্র করে কিন্তু বিদেশি দর্শনার্থীরাও কিন্তু এখানে আসেন এবং এই বিদেশি দর্শনার্থীরা আসার কারণে কিন্তু এই পার্কটি আসলে মানুষের যে দেশের যে মানুষের কাছে এই পার্কটি কিন্তু তা জনপ্রিয় হয়ে উঠেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই পার্কে কিন্তু এবার নতুন সংযোজন কিন্তু তারা এনেছে। এই পার্কে তারা একটি রিভার ক্যাব নামে একটি রাইড চালু করেছে। সেখানে কিন্তু তারা পিরামিডের যে পাহাড় রয়েছে সেটিও কিন্তু তারা এখানে দৃশ্যমান করেছে। সুন্দরবনের কিছু ভাগ এবং সুন্দরবনের কিছু দৃশ্য কিন্তু তারা এই রিভার ক্যাবে এনেছে। পাশাপাশি কিন্তু যেই এখানকার যে বাংলাদেশের যে ঐতিহ্য সেগুলো কিন্তু সে জায়গায় রিভার ক্যাবে কিন্তু তারা তুলে এনেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়াটার পার্কটি রয়েছে সে ওয়াটার পার্কে কিন্তু তারা নেচে গেয়ে কিন্তু আনন্দ উল্লাস করছে। এবং এই যে আনন্দ উল্লাসের পাশাপাশি কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তারা রেখেছে পার্ক কর্তৃপক্ষ। এই ছিল নরসিংদী থেকে বিনোদনের সর্বশেষ খবর আমার কাছে। উচ্ছ্বাস আনন্দে দেশবাসীর ঈদ উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে নগরবাসী। এছাড়া ব্যক্তিগত কাজ আর ভোগান্তি এড়াতে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। এবার পথে পথে ভোগান্তি কম থাকায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ার হিড়িক। লম্বা লাইনে দাঁড়িয়ে এখনও দেশের বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের আগে অনেকে টিকিট পাননি, আবার অনেকে যাত্রাপথের ঝক্কি ঝামেলা এড়িয়ে বাকি ছুটি উপভোগ করতে গ্রামে ছুটছেন, আবার কেউ যাবেন ঘুরতে। এদিকে ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ট্রেন, তবে খুব একটা ভিড় দেখা যায়নি। আমি চা বাগানে ঘুরতে যাচ্ছি। আমি স্কুল খোলার আগেই আমি 6 তারিখে চলে আসবো। অন্যান্য ঈদের চাইতে অনেক গুণ বেশি লাগতেছে। ঢাকায় কিছু পার্সোনাল কিছু কাজ আছে, এই জন্য চলে আসছি আর কি। চাপের কারণে যাইতে পারিনি আর কি, সেজন্য এখন যাওয়া। একই চিত্র সড়ক পথের যাত্রায়। ছুটি এখনও বাকি থাকায় ফেরার সংখ্যা কম। অন্যদিকে যারা গ্রামে বা কোথাও যাননি তারা ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। বাসা চেঞ্জ করছি তো এই জন্য ঈদের আগে যাওয়া হয়নি, এই জন্য বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি। সকাল থেকে ব্যবসা অবস্থা ভালো, পরিপূর্ণ। সরকারি সার্ভিস কম নিচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঈদ যাত্রায় স্বস্তির চিত্র। অনেকে আবার ঈদ শেষে পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত যাত্রী পাননি তারা। বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি। আমি ঢাকা ফ্যামিলি আছে নিতে আসছি। 3 তারিখ থেকে আমাদের অফিস খোলা, তো সেই জন্য একটু আগে আগে চলে আসছি জাম এড়ানোর জন্য। সকাল 8:30 পর্যন্ত একটা যাত্রীর চাপ থাকে। দোয়েল পাখি
ওরা 3টা জাহাজ ছাড়ে কর্ণফুলী আছে ওই সময়টায়। লঞ্চ টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন ভোর 6টা থেকে 8টা পর্যন্ত যাত্রীর চাপ থাকলেও সকাল 10টার পর ফাঁকা হয়ে যায় সদরঘাট টার্মিনাল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, সকাল থেকেই বেশ কিছু ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকায় পৌঁছেছে এবং সেই সংখ্যাটি 10-এর বেশি। আবার একই রকমভাবে সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। তবে আজকের ঈদের তৃতীয় দিনে দেখতে পাচ্ছি যে যত সংখ্যক যাত্রী ঢাকার ফিরছেন তার চেয়ে বেশি সংখ্যক যাত্রী এখনও ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। তবে কেউ কেউ ঈদের আগে টিকিট পাননি বা কেউ কেউ ঈদের ঝক্কি ঝামেলা পোহানোর জন্য তারা সেই সময় যাননি, ঢাকায় ঈদ করেছেন এবং তারপরে তারা পরিবার পরিজন নিয়ে তারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। যেহেতু এবার একটি লম্বা ছুটি পেয়েছেন এবং সেই লম্বা ছুটির সবটুকু পুরোপুরি কাজে লাগানোর জন্যই তারা নিজেরাই ভাগ করে নিয়েছেন যে কবে কোথায় কতদিন ছুটি কাটাবেন। যার ফলে আজকে সকাল থেকে যতগুলো ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে সবগুলো ট্রেনেই বেশ ভালোই ভিড় লক্ষ্য করা গেছে। এবং আগামীকালকে বা পরশুদিন আরও যে ছুটিগুলো আছে সেই ছুটির পরে বিশেষ করে রোববার দিন ঢাকা আবার পুরনো চেহারায় ফিরবে। তাই বলাই যায় যে বৃহস্পতি শুক্র এই 2টি দিন সবচেয়ে বেশি ভিড় থাকবে বা শনিবারও বেশ খানিকটা ভিড় থাকবে বলে মনে হচ্ছে। তবে আজকে যারা বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় ফিরেছে তারা বলছেন যে তাদের নিজস্ব ব্যক্তিগত কাজও আছে, তাছাড়া অনেকেই চাইছেন যে পরিবার পরিজনে যাতে সেই সময় ভিড় যাতে না পড়তে হয় তাই আগেই তারা ঢাকার উদ্দেশ্যে এসেছেন এবং কেউ কেউ এখনও আবার ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়ার ফলেও এই ভিড়টি একটি বাড়তি মাত্রা যোগ করেছে। তো এবার সবচেয়ে স্বস্তির বিষয় হলো যে যাওয়া এবং আসার পথে দুই পথেই তারা স্বস্তিতে বাড়ি ফিরতে এবং আসতে পেরেছেন, সেজন্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এই হলো এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। থাইল্যান্ডে শুরু হয়েছে বিমস্টেক সম্মেলন। প্রথম দিনে সদস্য দেশগুলোর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ইয়াং ফোরাম আয়োজিত সেশনে কি স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন তিনি। 2022 সালে পঞ্চম শীর্ষ সম্মেলনের 3 বছর পর থাইল্যান্ডের ব্যাংককে শুরু হলো বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন। দক্ষিণ এশিয়ার 5টি আর দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশ নিয়ে আঞ্চলিক এই জোটের এবারের প্রতিপাদ্য সমৃদ্ধ, প্রাণবন্ত, উন্মুক্ত বিমস্টেক। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় 6টি, যার মধ্যে অন্যতম ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র গ্রহণ, ব্যাংকক ভিশন 2030, সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই এবং বিশিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণ। ব্যাংককের স্থানীয় সময় বুধবার সকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 25তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের ফ্রেমওয়ার্ক চুক্তি সহ 6টি বিষয় চূড়ান্তের জন্য সদস্য রাষ্ট্রের সমর্থন চান তিনি। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। শুক্রবারে হবে সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ভারতের 2 নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কোনো নিশ্চয়তা নেই। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই অঞ্চলে, এমন প্রত্যাশা নিয়ে শেষ হবে এবারের বিমস্টেক সম্মেলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। 3 দিনব্যাপী বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে।
সম্মেলনের প্রথম দিনের যে অধিবেশন তা একটু আগে শেষ হয়েছে। এরপরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠকের জন্য আলোচনা এখনও চলমান রয়েছে তিনি সেটা জানিয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলছে, তবে এটি বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে সেই কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক বিমস্টেকের যে সাইড লাইনের সেটির পাশেও আসলে হতে পারে, এরকম একটি কিন্তু গুঞ্জন এখানে আছে। পাশাপাশি আজকে যেটি বলা চলে সেটি হচ্ছে যে বিমস্টেক সম্মেলনের সব থেকে আলোচিত এখন বিষয় সেটি হচ্ছে যে আগামীকালকে যে উচ্চ পর্যায়ের যে বৈঠক বিমস্টেকে যেখানে হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইয়াং ফোরামে তিনি বক্তব্য রাখবেন, তিনি সেখানে কি নোট স্পিকার তিনি সেখানে মূল বক্তব্য উপস্থাপন করবে। এর বাইরে সাইড লাইনে নরেন্দ্র মোদী এবং ইউনুসের মধ্যে কোনো বৈঠক হবে কিনা তার নানা ধরনের গুঞ্জন কিন্তু এখন ব্যাংককে হোটেল সাংগ্রিলায় আমরা যারা ভারতীয় গণমাধ্যমের প্রতিনিধি যারা এসেছে তাদের সঙ্গে আমরা কথা বলছি বা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে এখনও সেটি কিন্তু আলোচনায় রয়েছে। এখনও বাংলাদেশের পক্ষ থেকে যেই বৈঠকের কথা বলা হচ্ছে তারা বলছেন যে এখন আমরা আশাবাদী। মূলত আজকের যেই আলোচ্যসূচি ছিল অর্থাৎ আগামীকাল যে সম্মেলনের চূড়ান্তভাবে যে ধরনের ঘোষণাপত্র গৃহীত হবে সেই ঘোষণাপত্রের আলোচ্যসূচিতে কি কি থাকবে তা আজকে চূড়ান্ত হয়েছে। জসিম উদ্দিন যিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের হচ্ছে বাণিজ্য এবং মুক্ত বাণিজ্যের দারুণ মুক্তকরণ এবং সমুদ্রপথের যে পরিবহন এই সেক্টরটি দেখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের। তিনি বাংলাদেশের পক্ষ থেকে কি কি ধরনের সহযোগিতা প্রয়োজন এবং বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলের উপত্যকায় গড়ে ওঠা যে 7টি দেশ নিয়ে বিমস্টেক সেটিকে আসলে কিভাবে আর কার্যকর এবং মুক্ত অর্থনীতির দেশ অঞ্চল হিসেবে গড়ে তোলা যায় সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। পাশাপাশি এই বাংলাদেশের তিনি বলছেন যে উন্নয়ন বিনিয়োগ এবং হচ্ছে যে বাংলাদেশে তিনি ব্যবসা বাণিজ্যের জন্য সদস্য রাষ্ট্রগুলোর কাছে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। এই ছিল বিমস্টেকের প্রথম দিনের কর্মসূচি নিয়ে আমার কাছে ব্যাংকক থেকে সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহি। ভাঙনের 2 দিন পর সাতক্ষীরার আশাশুনিতে শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। সেনাবাহিনীর সহযোগিতায় জিও টিউন রিং বাঁধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এদিকে মিঠা পানির জলাধার তলিয়ে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। ফসলের ক্ষেত ও চিংড়ির ঘের তলিয়ে আর্থিক সংকটে পড়েছেন অনেকেই। রান্নাঘর নিয়ে ঘর দরজা সব ভেঙে চুরি করে গেছে। আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের স্কুলের বই খাতা সবকিছু ভিজে গেছে। নেই টানা বর্ষণ বা উজানের ঢল, তবুও হু হু করে ঢুকছে পানি, তলিয়ে গেছে লোকালয়। দুর্ভোগের বোঝা বয়ে বেড়াচ্ছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দারা। খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে তলিয়ে গেছে 10টিরও বেশি গ্রাম, ভেসে গেছে চিংড়ির ঘের। কষ্টের ফসলও এখন পানির নিচে। মিঠা পানির জলাধারে নোনা জল মিশে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। কোনো ঘরেই জ্বলছে না চুলা, অনাহারে বাসিন্দারা। ঘর বাড়ি কিছুই নেই, আমার কোনো আশ্রয় নেই। এই যে প্লাবিত যে জায়গাটা এখানে সরকারি কোনো খাওয়ার খাদ্য কোনো ব্যবস্থা হয়নি। খাওয়ার সমস্যা, পানির সমস্যা, বাথরুমের সমস্যা। এদিকে ভাঙন ঠেকাতে বুধবার সকালে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জিও টিউন রিং বাঁধের নির্মাণ কাজের সহযোগিতায় যুক্ত হয়েছে সেনাবাহিনী। করার কাজ চলতেছে এবং কয়েকটা আমরা বসছি আর কি। তো আমরা যে ভাটির যে সময়টা পাবো পুরো ভাটির সময়ে আমরা জিও টিউন করব। গত সোমবার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি। এর আগে প্রথমে বাঁধে ফাটল দেখা দিলে প্রশাসনকে জানানো হয়, তবে এতে কেউ তোয়াক্কা করেননি বলে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, সাতক্ষীরা। খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলো একীভূত করা হবে, কিন্তু বন্ধ হবে না। এখনও খোঁজা হচ্ছে দেশ থেকে পাচার করা অর্থ গিয়েছে কোথায়। সম্প্রতি লন্ডনে সফরে সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশের ব্যাংকিং খাত। একই সঙ্গে চলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম।
এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,05,073 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 60,787 কোটি টাকা। বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুর্বৃত্তায়ন করা যে বোর্ডগুলো আছে সেগুলো তো আমরা ভেঙে দিয়েছি। আমরা শক্তিশালী গভর্নেন্স চাই। আমি মনে করি যদি গভর্নেন্স ব্যাংকের ভালো হয়, বিনিয়োগগুলো যদি ভালো হয়, আমাদের ওই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে বাধ্য। জানান কোনো ব্যাংকেই বন্ধ হবে না। আমরা নতুন ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট করেছি, সেটার আন্ডারে যদি যেসব ব্যাংক কার্যকরভাবে সব কার্য সম্পাদন করতে পারবে না বলে প্রতীয়মান হবে, তাদেরকে আমরা হয়তো একীভূত করে ফেলবো। পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ চলছে। ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন করা হবে না বলেও জানান তিনি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। আমরা যেটা সত্য কথা সেটাই লিখব। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি শঙ্কা দেখা দিলেই তা ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যদি এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয় তবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা সংযোজন হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভিন্ন ধর্মের অনুসারী হলেও ঈদের সময় জাতীয় দলের সঙ্গে দারুণ উপভোগ করেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস। সবার সঙ্গে খাওয়া দাওয়া করে কাটে ঈদের দিন। তবে বেশি মিস করেন ঈদের ছুটিতে দিনাজপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা। রমজান মাসেও ইফতার থেকে সব আয়োজনে আমন্ত্রিত থাকতেন লিটন দাস। দেশের বাইরে যখন ঈদ হয়, মানে আপনার টিমমেটদের অবস্থা কেমন থাকে? মুসলিম ধর্মের একটা ফেস্টিভ্যাল, তো আমার মনে হয় যে আমি যখন থাকি টিমের সাথে বাইরে, আমি কখনোই ফিল করি না কারণ যে আমি বাইরের বা কোনো কিছু, কারণ ওই টাইমটাতে ইফতার যদি কখনো হয় একসাথে ইফতার করে আমি ইনভাইটেড থাকি। এবং ঈদের দিন যে কোনো প্রোগ্রাম লাইক আপনাদের নামাজের পরে একটা আয়োজন থাকে খাওয়া দাওয়ার, ওখানেও আমি ইনভাইট থাকি, তো আমি ওটা অনেক এনজয় করি। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা তো হয়ই, হ্যাঁ, তো ওই সময়টা আসলে কীভাবে কাটে? আসলে অনেক ঈদই মনে হয় আমরা বাংলাদেশ টিম বাইরে করেছি। আর আগেকার যদি কথা বলি, যখন আমি দিনাজপুরে থাকতাম, ম্যাক্সিমাম ফ্রেন্ডরা মিলে এই রোজার টাইমটাতে আমরা অনেক এনজয় করতাম, বিকজ সবাই রোজা রাখতো, আমি তো রাখতাম না, বাট আমি ওই টাইমটাতে যাই ইফতার করতাম একসাথে সব ফ্রেন্ডরা মিলে। ওটা একটা ভালো একটা মেমোরি ছিল। যেহেতু এখন দিনাজপুরে খুব কম যাওয়া হয়, ঈদে আসলে ঢাকায় থাকা ছাড়া কোনো অপশন নেই। আর যেহেতু লাস্ট অনেকগুলো ঈদই আমরা বাইরে করেছি, কারণ খেলা থাকে অনেক সময়। তো যদি দেশে থাকি তাহলে অবশ্যই দিনাজপুরে যাই ফ্রেন্ডের সাথে, কারণ ফ্রেন্ডরা ঈদের দিন অনেক ঘোরাঘুরি করে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, রুখে দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। দেশকে কলঙ্কিত করার চেষ্টায় পরাজিত শক্তি, বলছে বিএনপি। টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে পাহাড় প্রকৃতি সবখানেই উৎসবের আমেজ। শিশুদের পদচারণায় মুখর চিড়িয়াখানা, বইয়ের চরিত্র সামনাসামনি দেখায় উচ্ছ্বাস। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।